মির্জা ফখরুল সাংবাদিকতা এথিক্স ধরেছেন যে এটা সাংবাদিকতা কোন এথিক্সে পড়ে। মির্জা ফখরুল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সাংবাদিকতা কোন এথিক্স এটা পড়ে না, শুয়োরের বাচ্চা বলা। এখন দেয়ার ইজ এ গ্যাপ। আই এম নট এ জার্নালিস্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি কোন কৃত গোলাম না আপনার মতো। নাম্বার টু। নাম্বার থ্রি, আমি একজন সচেতন বাংলাদেশী নাগরিক, আমি একজন ভুক্তভোগী নাগরিক, যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই। আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই, আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই। এই আপনার মতো জঘন্য লোকজনদের জন্য, আপনাদের মতো সামাজিক ব্যবসাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জেকব মিল্টনকে কাউকে শুয়োরের বাচ্চা বলতে হয়, কাউকে বেশ্যার বাচ্চা বলতে হয়, আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয়। মির্জা ফখরুল, আপনি তো ওই মানুষ, আপনি তো ওই একটা মানুষ, রাইট? আপনি খুব নীতিবান, আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন। মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুরগাঁয়, আমি শুনেছি সে নাকি আপনার ভাই। আপনি তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, সাবেক মেয়র বানিয়েছিলেন, নির্বাহী সদস্য বানিয়েছিলেন। 2015 সালে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁ পৌরসভার মেয়র নির্বাচিত হন। তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগও জমা পড়েছিল। মির্জা ফখরুল, আপনি অত্যন্ত ক্লিন না? ওকে। অ্যাডভোকেট অরুণাংশ দত্ত, চিটু উপজেলা চেয়ারম্যান, ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্ত টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষার দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরুল, আপনি নিয়েছেন, আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে। এ বাবদ 10 কোটি টাকার লেনদেন হয়েছে না? 10 কোটি না যেন 11 কোটি টাকার লেনদেন হয়েছিল। আপনি কয় টাকা পেয়েছেন? 5ই আগস্টের আগে মির্জা ফয়সাল, তার কোনো নিজস্ব গাড়ি ছিল না, কিন্তু 11 কোটি টাকার পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার, এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা। আপনি কত পেয়েছেন? ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে 11ই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফারজানা। কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সাল। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফারজানাকে 27শে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয়, যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন, আপনি নিজে ইনফ্লুয়েন্স করেছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন? বান্দরবান। এবং এই কাজটা কিভাবে হয়েছে? রাঙ্গামাটিতে পৌঁছায় আপনি পাইছেন কি? মানে আপনি বিএনপির বিজ্ঞাহনা, আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন, তাদেরকে আপনি শুয়োরের বাচ্চা বলে গালি দেন না, কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখরুল।
ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে 50 লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা। সেই টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে। মির্জা ফখরুল, আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন, তো এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? আপনি একজন সজ্জন ব্যক্তি, রাজনীতিবিদ। ঠাকুরগাঁ সদরে সরকারিভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার। এছাড়াও প্রশাসন, ইউএনও, টিএনও এবং উচ্চ পর্যায়ে বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে, কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন। আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো, চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা, আপনি এবং আপনার ছোট ভাই। পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় 150 আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাই আদরে আপনার ঘরে বসিয়ে আপনার ভাই খাইয়েছে। এই কিন্তু নিজ দলের নেতা কর্মীদের তোপের মুখে মানব বন্ধনের মুখোমুখি হন আপনারা, যেটা পরবর্তীতে স্থগিত হয়। মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে 1 এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন। মির্জা ফখরুল, আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত একজন মানুষ। আপনি কি মার্জিত? হ্যাঁ, আপনি মার্জিত। আপনি আমার মতো অভদ্র না। এখন কথা একটা, আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা ভণ্ডামি। আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়ের দালাল। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা হারামজাদা। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নরপশু, যে দীর্ঘ 17 বছর 20 বছর বিএনপির মহাসচিব থাকাকালে একটা যোগ্য নেতৃত্ব, একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি, এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখন মহাসচিব করে রেখেছে। মির্জা ফখরুল, যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান, আপনার ভাই নাকি একজন তারেক রহমান, রাইট? আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনার, কিন্তু জনাব তারেক রহমানকে যখন ডিফেন্ড করে এই চোর তাজুল, এ তো কোনো সাধারণ মানুষ না। এই চোর তাজুল তো ওই চোর তাজুল যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিনার কাছ থেকে, ওই তাজুল। এখন এই তাজুলের মতো লোক যখন জনাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে, এভাবে অসম্মান করে, আপনি কি তার কোন জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে, তারেক রহমানকে যদি মেরেও ফেলে, আমি মির্জা ফখরুলের কিছু আসে যায় না, আমি তো মহাসচিবই থাকবো, বেগম খালেদা জিয়া যদি মারা যায় যাক, বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমিই আছি। বিষয়টা কি তাই? আপনি কি কিছু করেছেন মির্জা ফখরুল? করেছেন কিছু? আপনি বলেন নাই, কারণ আপনার মতো নপুংসকরা তখনও বসে থাকে, কিছু বলা যাবে না। ঠিক আপনারে করে জেনারেল ওয়াকার, ভারতের এনএসজির কিছু স্নাইপার শুটার ছিল গণভবনে,
তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে। ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে। আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমার দেশের জনগণকে খুন করার জন্য। মির্জা ফখরুল, আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনি কি আজ অবধি 5ই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাসাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন, আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল, একবারও বলেছেন? আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে, সংস্কার আগে নির্বাচন, সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে। আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনার নির্বাচনের এত, আপনি নিজে জানেন না যে গত 53 বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে? অযোগ্য, অথর্ব, অদূরদর্শী, অসৎ, নীতিহীন ভারতীয় কুত্তার বাচ্চারা গত 53 বছরে বাংলাদেশের কোনো কিছুতে রিফর্ম করতে দেয়নি, এটা আপনি জানেন না? তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই, সংস্কারের দরকার নাই। কিন্তু যেই মুহূর্তে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে, আমি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট না, আমি কোন জার্নালিস্ট না, আমি কোন বিখ্যাত না, আমি সাধারণ একজন মানুষ। যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম, আমি প্রতিবাদ করা শুরু করলাম, তখন আপনি আপনার সুর পাল্টায় দিচ্ছেন।